নমস্কার। আজকে আমি তোমাদের পড়াবো কোষ বিভাজনের আসল চ্যাপ্টারটা, অর্থাৎ যেখানে কোষ ডিভাইড হচ্ছে। আগের দিন তোমরা দেখেছিলে যে কোষ বিভাজনের প্রকারভেদগুলো, যে কোষ বিভাজন কয় প্রকার, মাইটোসিস, মিওসিস, এগুলো। তাহলে আজকে আমরা সরাসরি ঢুকে যাব কোষ বিভাজন চ্যাপ্টারতে, অর্থাৎ কোষের বিভাজন। তাহলে কোষ বিভাজনের মধ্যে যেটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে মাইটোসিস। তাহলে মাইটোসিস কোষ বিভাজন পড়ার আগে আমাকে জানতে হবে আর একটা ভাইটাল জিনিস, অর্থাৎ কোষ বিভাজনের কন্ট্রোলার, যে কোষ বিভাজনকে কন্ট্রোল করছে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি কোষ চক্র, ইংলিশে বলা যাবে সেল সাইকেল। কি জিনিসটা কি? যেমন আমাদের ফ্যামিলিতে, পরিবারের মধ্যে একজন কন্ট্রোলার থাকে যে পুরো ফ্যামিলিকে কন্ট্রোল করে, ফ্যামিলির সমস্ত কিছুকে। এমনকি বিভিন্ন দপ্তরগুলোতে, আমাদের স্কুলকেই ভাবি, স্কুলের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কি কন্ট্রোল করছে কে? আমাদের হেড অফিস, অর্থাৎ হেডমাস্টার মশাই কি করছে? আমাদের প্রত্যেকের সমস্ত কাজগুলোকে কন্ট্রোল করছে। অর্থাৎ স্কুলের সমস্ত নিয়ম কানুন, আইন বিধি, সমস্ত কিছু, পড়াশোনা থেকে খেলাধুলো, সব কিছুকে কন্ট্রোল করছে কে? সেই কন্ট্রোল রুম। ঠিক সেভাবেই কোষ বিভাজন, একটা কোষ কখন বিভাজন হবে এবং কতক্ষণ ধরে বিভাজন হবে এবং কি কি নিয়ম, কি কি রীতি, কি কি আইন এবং কত সময় ধরে বিভাজনটা হবে, সেটা সম্পূর্ণ কন্ট্রোল করছে যে সিস্টেমটা, তাকেই আমরা বলছি কোষ চক্র বা সেল ডিভিশন। তাহলে একটা কাল্পনিক যদি আমরা চিত্র আঁকি কোষ বিভাজনের, যে একটা কোষকে বিভাজন হওয়ার আগে কি কি স্টেপ যেতে হয়, কি কি স্টেপকে আমাকে পেরিয়ে যেতে হয় কোষ বিভাজন করার ঠিক আগে, তাহলে সেটাকে যদি আমরা একটা কাল্পনিক চিত্র রূপ দিই, তাহলে আমরা এভাবে একটা জিনিস দেখতে পাবো, একটা চক্রের মতো। যার চারটি ঘর রয়েছে, চারটি দশা রয়েছে। প্রথম দশাটা হচ্ছে G1 দশা। এই দশাকে বলবো আমরা S দশা। তারপরেরটা হচ্ছে G2 দশা, আর শেষেরটা হচ্ছে N দশা। তাহলে একটা কোষ চক্রের এরকম চারটে দশা আছে, অর্থাৎ একটা কোষকে বিভাজন হতে গেলে এই চারটে স্টেপ পেরিয়ে যেতে হয়। অর্থাৎ আমার কোষ এখানেই বিভাজন হবে, অর্থাৎ ধরে নিলাম একটা কোষ এখানে জাস্ট শুরু করলো তার যাত্রা বিভাজন হওয়ার আগে, তাহলে এই কোষটাকে বিভাজন, আর এটা হচ্ছে বিভাজনের, এটা হচ্ছে কোষ বিভাজনের দশাটা, যেখানে কোষ, একটা কোষ থেকে দুটো কোষ ডিভাইড হবে, ভাগ হবে। তাহলে যদি আমরা একটা কোষ ভাবি যে কোষ তার ঠিক যাত্রা শুরু করেছে, একটা কোষের সৃষ্টি হওয়ার পর থেকে, মাতৃকোষ থেকে একটা কোষ সৃষ্টি হয়েছে, ঠিক এবার ওই অপত্য কোষটা আবার কখন সে নিজে বিভাজন করবে, সেই জিনিসটা দেখতে গেলে যদি আমরা ভাববো যে তাকে কতটা পথ, কতটা সময় অতিক্রম করতে হচ্ছে, তাহলে সেই দশাটাকে আমরা দেখবো চক্রে। ভেবে নাও এই কোষ একটা জাস্ট মাতৃকোষ থেকে সৃষ্টি হয়েছে এবং সেটা যাত্রা শুরু করেছে পরবর্তী নিজে বিভাজন হওয়া পর্যন্ত। তাহলে এই কোষকে এই সমস্ত দশাগুলো পেরোতে হবে। প্রথমে G1 দশা পেরোতে হবে, তারপর G1 দশা পেরিয়ে গেলে তাকে আবার ঢুকতে হবে S দশায়। S দশায় সেই কোষটার কিছু পরিবর্তন হবে, তারপর সেই কোষটা প্রবেশ করবে G2 দশায়। এবার G2 দশার মধ্যে ওই কোষটা ফাইনাল তার প্রিপারেশন নেবে, এবং যখন একটা কোষ ফাইনালি এই অপত্য কোষটা, যেটা সৃষ্টি হয়েছিল মাতৃকোষ থেকে, এই অপত্য কোষটা যখন এই G2 দশা পেরিয়ে যাবে, তখন ফাইনালি এই কোষটা রেডি হয়ে যাবে তার নিজের বিভাজন করার জন্য, বিভাজন হওয়ার জন্য। তখন কি দেখা যাবে? এই কোষ থেকে আবার দুটো কোষ সৃষ্টি হয়ে গেল এই M দশায়। তাহলে এই M দশাটাকে বলা হচ্ছে মাইটোটিক দশা। চারটে দশার নাম আছে।
G1টাকে বলা হয় গ্যাপ 1 দশা। তারপর হচ্ছে S দশা, একে বলা হয় সিনথেসিস দশা। প্রত্যেকটার আমি ডিটেলসে বলবো। G2 দশাটা হচ্ছে গ্যাপ 2 দশা, আর M কে বলা হচ্ছে মাইটোটিক দশা, মাইটোটিক ফেজ। অর্থাৎ এটা হচ্ছে আসল কোষ বিভাজনের ফেজ, অর্থাৎ মাইটোসিস মিওসিস যেটাই হবে সেটা হচ্ছে এম দশা। কিন্তু এই এম দশায় আসার আগে কোষকে অনেক প্রিপারেশন নিতে হয়। আমি এক্সাম্পল অনুসারে বলছি একটা। ভেবে নাও তোমরা ক্লাস 9 থেকে, যেহেতু এই কোষ বিভাজন চ্যাপ্টারটা টেনে আছে তাই আমি টেনে উদাহরণ দিয়ে বলছি। ভেবে নাও তোমরা ক্লাস 9 থেকে 9 অ্যানুয়াল পরীক্ষা দিয়ে জাস্ট পরীক্ষা পাস করে টেনে উঠলে। এবার টেনে যেদিন থেকে উঠলে সেদিন থেকে তোমাদের ফাইনাল এক্সাম, অর্থাৎ মাধ্যমিকের এক্সাম যেটা আছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা দেবে, বোর্ডের পরীক্ষা দেবে, সেই পরীক্ষা যাওয়া পর্যন্ত তোমরা এই 1 বছর ধরে কিভাবে নিজেকে প্রস্তুত করলে, কিভাবে প্রিপেয়ার হলে ওই ফাইনাল পরীক্ষার জন্য, সেই পুরো অতিবাহিত সময়টা যেটা তুমি ক্লাস 10-এ তোমরা কাটালে প্রিপারেশন দশা, ওটাকে আমরা বলতে পারি। এবং ফাইনালে গিয়ে তোমরা আসল পরীক্ষার জন্য রেডি হলে এবং পরীক্ষা পাস করলে এবং ক্লাস 11-এ উঠলে, তাহলে এই পুরো দশাটাকে আমরা বলতে পারি একটা কোষ চক্রের মতো একটা উদাহরণ ধরতে পারি। তাহলে একটা কোষ কি হয়, একটা কোষ ঠিক এইভাবেই পুরো সাইকেলটা অতিক্রম করে তার বিভাজন হওয়ার আগে। তারপর যখন সে একদম সঠিকভাবে প্রিপেয়ার্ড হয়ে যায় বিভাজনের জন্য, তখনই সে এই এম দশায় প্রবেশ করে। অর্থাৎ এখানে ওই কোষটা ভেঙে দুটো কোষ, দুটো অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে এটাকে আমরা দেখবো একে একে কিভাবে করছে জিনিসটা। তো এখানে এই কোষটি আপনি দেখছি, এই কোষটি প্রথমে যেটা মাতৃকোষের সৃষ্টি হলো, সে প্রথমে গ্যাপ 1 G1 দশায় প্রবেশ করবে। এখানে কি ঘটবে, এখানে ডিটেলসে বেশি পড়া দরকার নেই, এখানে জানবো যে আমরা এই দশায় কি কি ঘটবে। তাহলে G1 দশাকে বলা হচ্ছে গ্যাপ 1 বা গ্রোথ 1 দশা। এই দশায় কি হবে, এই দশার মধ্যে এই দশায় একটা ভাইটাল কাজ হয়। এই দশায় আগে বলো কি, এই দশায় একটা ভাইটাল কাজ হয় যেখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণ, অর্থাৎ ডিএনএ এর চেন খুলে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ সৃষ্টি হয়, অর্থাৎ ডিএনএ ঠিক জেরক্স কপি তৈরি করা হয়, যাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন অথবা ডিএনএ সংশ্লেষ। তাহলে এই ডিএনএটাকে সংশ্লেষ হওয়ার জন্য, অর্থাৎ কোষের ডিএনএ তা রেপ্লিকেট করবে, তার অনেকগুলো কপি বানাবে। সেই কপি বানানোর জন্য যা যাবতীয় আমার কাঁচামালগুলো, সেই কাঁচামালগুলো এখানে প্রিপেয়ার হয়। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন করার জন্য আমার অনেক প্রোটিন দরকার, অনেক প্রোটিন দরকার, অনেক উৎসেচক যাকে বলা হচ্ছে এনজাইম, অনেক প্রোটিন, অনেক উৎসেচক, এগুলো দরকার। এগুলো সব তৈরি হয় এই গ্যাপ 1 দশায় কোষের। অর্থাৎ এস দশার ঢোকার আগে সে এস দশায় যা যা ঘটবে তার আগের কাঁচামালগুলো রেডি করে তৈরি করে এই গ্যাপ 1 দশায়। অর্থাৎ কোষের মধ্যে এই যাবতীয় জিনিসগুলো ঘটে, অর্থাৎ তার মধ্যে প্রোটিন সংশ্লেষ ঘটে, তার মধ্যে এনজাইম তৈরি হয়, অর্থাৎ উৎসেচক তৈরি হয়, কোষের মধ্যে বিপাক কার্য হয়, অর্থাৎ কোষ রেডি হচ্ছে, পুষ্টি নিচ্ছে, পুষ্টি গ্রহণ করছে, গ্রহণ করে রেডি হচ্ছে। তাহলে এটা হচ্ছে গ্যাপ 1 দশার প্রধান কাজগুলো। এবার যেই আমার গ্যাপ 1 দশার সমস্ত, অর্থাৎ যদি এখানে আমরা এটাকে ভাবি তোমাদের ক্লাস 10-এর ওই এক্সাম্পলের মতো, তাহলে ভেবে নাও এটা হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্ট, যেখানে তোমরা আগে টেনে উঠলে, টেনে ওঠার পর তোমরা 3 মাস ধরে তোমরা প্রিপারেশন নিলে, প্রিপারেশন নেওয়ার পর তোমরা এখানে ফার্স্ট ইউনিট টেস্ট দিলে, অর্থাৎ এই গ্যাপ 1 দশাটা করলে। ফার্স্ট ইউনিট টেস্ট তোমরা যেই পাস করে গেলে, তখন তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রিপেয়ার হয়ে গেলে, সেকেন্ড ইউনিট টেস্টের পরবর্তী চ্যাপ্টারগুলো পড়ার জন্য তোমরা এলিজিবল হয়ে গেলে। ঠিক সেরকম কোষ যখনই গ্যাপ 1 দশা সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে দিল, তখন সে পরবর্তী দশা, অর্থাৎ এস দশা, যাকে বলা হচ্ছে সিনথেসিস দশা, সংশ্লেষ দশা, সেখানে প্রবেশ করবে। সেখানে কি হবে, সেখানে কোষের এই যে আসল যে ঘটনাটা ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ দ্বৈতীকরণ, অর্থাৎ ডিএনএ ডাবল হবে,
তার রেপ্লিকেট হবে, অনেকগুলো কপি তৈরি হবে, কারণ ডিএনএ গুলো প্রিপেয়ার হয়। তাহলে ডিএনএ তৈরি হওয়া এক সহজ ঘটনা নয়। আমার যদি ডিএনএ তৈরি হতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএ এর মধ্যে যে আছে সেই নিউক্লিওটাইডগুলো, ওই যে এডিজিসি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এই যে কোডগুলো, এই কোডগুলোকে ঠিক ঠিক জায়গায় ম্যাচিং করতে হবে। এটা তোমরা পরবর্তীকালে পড়বে 11-12 এই জিনিসটা। তাহলে যদি আমার ওখানে কোনো ভুলভ্রান্তি হয় না, তাহলে ডিএনএ এর মধ্যে পুরো ত্রুটি হয়ে যাবে, এবং সেই ত্রুটিপূর্ণ ডিএনএটাই কিন্তু গিয়ে আবার বিভাজন হয়ে যাবে। তাহলে কি হবে, একটা কোষ থেকে আমার ত্রুটিপূর্ণ ডিএনএ সম্পন্ন অনেকগুলো কোষ সৃষ্টি হয়ে যাবে, যেটা কোষ কখনোই করতে দেবে না। অর্থাৎ ডিএনএ এর মধ্যে সংশ্লেষের ত্রুটি করতে কোষ দেবে না। এই জন্য কি হয়, প্রত্যেকটা দশায় তাকে ভালো করে পূর্ণ করতে হয়। সে যদি আগের দশার সমস্ত কাজগুলো করবে, তবেই সে কিন্তু পরবর্তী দশায় যাবে, ট্রান্সফার হবে। যদি দেখা গেল এর মধ্যে সম্পূর্ণ এখনো এই কোষটার মধ্যে এখনো প্রোটিন বা উৎসেচক তৈরি হতে কোনো অসুবিধা রয়েছে, বা কোষের যাবতীয় অঙ্গাণুগুলো যেগুলো রয়েছে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, যা এক্সাম্পল আছে, গলগি বস্তু, লাইসোজোম, এগুলোরও ডুপ্লিকেট হয়, এগুলোর দ্বৈতীকরণ হয়। যদি এগুলো তৈরি না হয়ে থাকে, অর্থাৎ কোষটি এই ডিএনএ দ্বৈতকরণ করার জন্য এখনো প্রিপেয়ার হয়নি, তাহলে কি করবে, তাহলে কোষটিকে আবার পাঠিয়ে দেওয়া হবে জীবন দশায়, পাঠিয়ে দেওয়া হয় যে তুমি আবার ফিরে যাও, আবার তুমি প্রিপেয়ার নিয়ে এসো, তারপর আবার তুমি ঢুকবে এখানে। যদি ফার্স্ট ইউনিট টেস্টে ফেল করে গেলে, তাহলে তোমাকে আবার ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা দিতে হবে, তবেই কি তুমি সেকেন্ড ইউনিট টেস্টের এক্সাম দিতে পারবে। ঠিক সেরকমই ঘটনা এখানে ঘটছে। তাহলে এস দশায় প্রবেশ করবে, ঠিক আছে, কোষ দশায় প্রবেশ করলে এখানে কোষ চলে এলো, এখানে ডিএনএ রেপ্লিকেশন হলো, রেপ্লিকেশন হওয়ার পর এবং এখানে কি হলো, এখানে হিস্টোন প্রোটিন তৈরি হয়। একটা ক্রোমোজোম মানে একটা ডিএনএ আর হিস্টোন প্রোটিন, তাহলে এখানে হিস্টোন প্রোটিন তৈরি হচ্ছে। এবার কোষ, এবার যখন দেখবো, যখন চক্রটা দেখবে যে ডিএনএ রেপ্লিকেশনটা, অর্থাৎ এই ডিএনএ তৈরি হওয়াটা ঠিকঠাক সম্পূর্ণভাবে হয়েছে, কোনো ত্রুটিবিহীন, খুব সুন্দরভাবে যখন কোষ বিভাজন হয়ে গেছে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেছে, তখন কোষটিকে পরবর্তী দশায় কোষ চক্র পাঠাবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে জিটু দশা। এই দশাটা হচ্ছে খুব ভাইটাল দশা, কারণ এর পরেই হচ্ছে আমার ফাইনাল কোষ বিভাজনের দশা, অর্থাৎ আমার ওই এক্সাম্পল অনুসারে আমার ফাইনাল বোর্ড এক্সাম, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি প্রি টেস্ট এক্সামিনেশন, টেস্ট এক্সাম বলতে পারি মাধ্যমিকের, যেখানে ফাইনাল তার প্রস্তুতি হবে, কারণ এরপরেই সে প্রবেশ করবে কোষ বিভাজন দশায়, যেখানে আর কোনো অপশন নেই। একবার কোষ চলে গেলে সেই কোষটার ভেঙে দুটো কোষ সৃষ্টি হবেই। তাহলে যদি কোনো থেকে যায় ত্রুটি, তাহলে কিন্তু ভুল কোষের বিভাজন হয়ে যাবে। এই জন্য এই দশায় কি হয়, এই দশাতে প্রোটিন, তো এখানেও প্রোটিন তৈরি হয়, আবার এখানেও কি হয়, এখানে কোষের বিপাক কার্য সম্পন্ন হয়, মেটাবলিজম, যেটা সব থেকে চরম আকারে বিপাক কার্য সম্পন্ন হয় কোষের, এবং কোষ বিভাজনের জন্য যাবতীয় প্রস্তুতি তার মধ্যে পরিবর্তন ঘটায়, এবং পুষ্ট হয়ে প্রিপেয়ার হয়ে এখানে প্রবেশ করে কোষ। এবার যেখানে প্রবেশ করলো, এবার কোষ চক্র কোষকে পাঠিয়ে দেবে এম দশায়, অর্থাৎ মাইটোটিক দশায়, অর্থাৎ সেই ছেলেটা মাধ্যমিক পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা পাস করলো, মাধ্যমিক পরীক্ষার বোর্ড এক্সামের জন্য সে এলিজিবল হয়ে গেল, তাকে অ্যালাউ করা হলো, তাকে প্রমোট করা হলো, যাও তুমি মাধ্যমিক পরীক্ষার বোর্ড পরীক্ষা দিতে পারবে, এখানে কোষটাও তার ফাইনাল ডিভিশন করতে পারবে। দ্য সেল ক্যান আন্ডারগো ফাইনাল ডিভিশন। এখানে কি হচ্ছে, এখানে কোষটা ভেঙে দুটো কোষে পরিণত হবে। তাহলে আবার কোষ সৃষ্টি হয়ে গেল এম দশায়, আবার এই কোষটার আবার শুরু হবে চক্র, আবার এই কোষটারও আবার শুরু হবে একই সেম চক্র, কোষ চক্র। তাহলে এখানে যেটা ভাইটাল জিনিসগুলো আমরা বলিনি, যে এই যে তিনটে দশা, অর্থাৎ আমার এখানে কোষ বিভাজনের দুটো দশা, একটা হচ্ছে আমার প্রস্তুতি দশা, একটা হচ্ছে আমার প্রস্তুতি দশা, অর্থাৎ হচ্ছে
প্রিপারেটিভ স্টেজ, একটা হচ্ছে আমার ডিভিশনাল স্টেজ অর্থাৎ বিভাজন দশা। তাহলে এই দুটো দশা নিয়ে তৈরি হচ্ছে আমার কোষ চক্র। তাহলে এই দশাটা যেটা প্রিপারেটিভ দশা, যার মধ্যে পড়ছে এই তিনটে, এই গ্যাপ 1, S আর G2, এই প্রস্তুতি দশার মধ্যে পড়ছে এই G1, S আর G2, G1, S আর G2, এই তিনটাকে বলা হচ্ছে প্রিপারেটিভ দশা, প্রস্তুতিকালীন দশা, কোষ বিভাজনের আগে। এই জন্য এই চক্রকে বলা, এই দশাকে বলা হচ্ছে, এই পুরো চক্র ঘটনাকে বলা হচ্ছে ইন্টারফেজ দশা। কি বলা হচ্ছে? ইন্টারফেজ দশা, অর্থাৎ ফেজের আগে, সেল ডিভিশনের ফেজের আগের দশা, যেখানে সেল প্রিপারেশন নেবে। আর পরের দশার নাম হচ্ছে মাইটোটিক দশা, মাইটোটিক ফেজ। এই দুটো দশা নিয়ে গঠিত হচ্ছে আমাদের কোষ চক্র। তাহলে এইটা হচ্ছে ইন্টারফেজ দশা অর্থাৎ প্রস্তুতকালীন দশা। এবার এই যে আমি এত ইজিলি বলে দিলাম যে কোষ এখান থেকে এখানে প্রবেশ করে যাবে, এখান থেকে এখানে প্রবেশ করবে, এখান থেকে এখানে প্রবেশ করবে, এই প্রবেশ কিন্তু অটোমেটিক করবে না, এর পিছনেও একটা কন্ট্রোলার রয়েছে, একজন গেট কিপার রয়েছে, যে প্রত্যেকটা গেটের মধ্যে বসে আছে। এইখানে একটা গেট আছে যেখান থেকে G1 থেকে S এ প্রবেশ করবে, আবার এই G2 থেকে M এ প্রবেশ করবে, এখানে একটা গেট রয়েছে, এই গেটের মধ্যে একজন বসে রয়েছে গেট কিপার। আবার M দশায় মাইটোসিসটা ঠিকঠাক করে হচ্ছে কিনা, কোষ বিভাজনটা ঠিকঠাক করে হচ্ছে না, সেখানে আবার একটা বসে আছে আমার গেট কিপার। যারা যে গেট কিপার, তিনটে থাকে গেট কিপার এই কোষ চক্রের মধ্যে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে G2 আর M এর মাঝখানে, একটা মাইটোটিক দশার মধ্যে, যেটা আমরা ডিটেলসে পড়বো। আমরা মাইটোসিস যখন পড়বো তো হচ্ছে চারটি দশা হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে মেটাফেজ আর অ্যানাফেজ দশার মাঝখানে একটা থাকে গেট কিপার, যে চেক করে যে ঠিকঠাক করে কোষের বিভাজনটা হচ্ছে কিনা। আমি এটা পড়বো আমরা পরবর্তীকালে। তাহলে এই তিনটে গেট কিপার রয়েছে, এই তিনটে গেট কিপারকে বলা হচ্ছে কিন্তু ভাইটাল, কোষ চক্রের সব থেকে একদম ভাইটাল এবং সব থেকে কন্ট্রোলার যে হচ্ছে, যাকে বলা হচ্ছে চেক পয়েন্ট, অর্থাৎ সেল সাইকেল চেক পয়েন্ট, কোষ চক্রের চেক পয়েন্ট বলা হচ্ছে এই দশাটাকে, এই দ্বার রক্ষীটাকে। কেন বলা হচ্ছে? এক্সাম্পল দেখি, তোমরা অনেকেই বাসে যাতায়াত করো, স্পেশালি ওই মিনি বাসগুলো অর্থাৎ টাউন সার্ভিস বাসগুলো, সেগুলোর একটা নির্দিষ্ট সময় বাঁধা আছে, যে একটা বাস একটা স্ট্যান্ডে আসবে, সেখান থেকে কখন সে বেরোবে, তারপর পরের বাসটা আসবে, সে কতগুলো প্যাসেঞ্জার তুলবে, এবার ওর সময় পেরিয়ে গেলে ওই বাসটা ছেড়ে দিতে হবে, তার পরের বাসে পরের প্যাসেঞ্জারগুলো উঠবে। তাহলে এই যে বাসের নিয়ম দেওয়া আছে এবং বাস ঠিকঠাক করে এই নিয়মটাকে ফলো করছে কিনা, অর্থাৎ একটা বাস অন্যের বাসের টাইমকে অতিক্রম করে তাদের প্যাসেঞ্জারগুলো তুলে নিচ্ছে, তাহলে কি হচ্ছে, পরবর্তী যে বাসটা আছে সেই বাসের প্যাসেঞ্জার মার খেয়ে যাচ্ছে, কারণ আগের বাসটা সব প্যাসেঞ্জার তুলে নিল সময় পেরিয়ে গিয়ে। ওর সময় হচ্ছে ছাড়ার এখান থেকে 3টের সময়, ও 3:10 পর্যন্ত এখানে ওয়েট করছে এবং প্যাসেঞ্জারগুলো তুলে নিল, তাহলে পরের যে বাসটা আছে সেই পরের বাসটা প্যাসেঞ্জার পাবে না, তাহলে পরের বাসের ক্ষতি হয়ে গেল। তাহলে এই জন্য যেখানে টাউন সার্ভিস বাস চলে, যেখানে মিনি বাস চলে, সেখানে একটা চেক পয়েন্ট থাকে, অর্থাৎ একজন লোক একটা ঘরের মধ্যে বসে থাকে, মিনি বাসের চেক পয়েন্ট থাকে, সেখানে সে টাইম চেক করা থাকে, প্রত্যেকটা বাসের নাম্বার অনুসারে লেখা আছে যে ওকে এই চেক পয়েন্টটাকে এই সময়ের মধ্যে পেরোতে হবে, ক্রস করতে হবে, তার আগেও না তার পরেও না। যদি কোনো কারণে তার আগে পেরিয়ে যায় তাহলে ঠিক আছে, যদি একটু পরে পেরোয়, ওর ভেবে নাও 3টে সময় ওই চেক পয়েন্টটাকে পেরোনোর কথা, কিন্তু সে 3:02 বেজে 2 মিনিটে সে চেক পয়েন্টটা পেরোলো, তাহলে প্রত্যেক মিনিটের জন্য তাকে 5 টাকা করে 10 টাকা ফাইন দিতে হবে, এবং সেই ফাইনটা যাবে পরবর্তী বাসওয়ালা পাবে। কেন? কারণ সে পরের বাসের সময়টাকে নিয়ে নিয়েছিল, তাই তাকে ফাইন দিতে হয়েছে। তাহলে এরকম একটা কন্ট্রোল করা হয়েছে, ফলে কি হবে, বাসরা ঠিকঠাক তার নিজের সময়ে এবং সমস্ত রুল ফলো করে চলবে। ঠিক সেভাবেই একটা কোষ দুমদাম করে কখন ভেঙে যাবে, দুমদাম করে বিভাজন হয়ে যাবে, সে তার জীবন দশাটাকে রেডি না করে ঢুকে পড়লো এস দশায়, এস দশার মধ্যে ঠিকঠাক করে ডিএনএ রেপ্লিকেশন হলো না, কোডের উল্টো পাল্টা অসঙ্গতি হয়ে গেল, অসঙ্গতি
G2 দশায় এবং সেখানে সে তার ফাইনাল প্রিপারেশন না নিয়ে ঢুকে পড়লো এন দশায়, তাহলে কি হবে? আমার ভুল ভ্রান্তি কোষের বিভাজন হয়ে যাবে, অর্থাৎ ভুল ভ্রান্তি ত্রুটিপূর্ণ কোষের অনেকগুলো কোষ কপি হয়ে যাবে, তাহলে সেটা শরীরের জন্য ক্ষতি। এই জন্য সেল সাইকেলটাকে কন্ট্রোল করবে এই চেক পয়েন্ট, অর্থাৎ কোষ তার নিয়ম, কোষ চক্রের নিয়মকে না ভেঙে কোষের সমস্ত রুল রেগুলেশনকে ফলো করেই সে যেন কোষ বিভাজনটা করে। তাহলে এই জন্য তাকে চেক পয়েন্ট, এটা ডিটেলসে দেওয়া নেই ক্লাস 10-এ, কিন্তু আমি একটু বলে দিচ্ছি। তাহলে এরকম তিনটে চেক পয়েন্ট আছে, একটা আছে এখানে, একটা আছে এখানে, একটা আছে মাঝখানে, অর্থাৎ G1 আর S এর মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় G1S চেক পয়েন্ট, G1S চেক পয়েন্ট। এবার G2 আর M এর মাঝখানে, অর্থাৎ মাইটোসিসের মাইটোটিক দশা আর G2 দশার মাঝখানে একটা চেক পয়েন্ট আছে, একে বলা হচ্ছে G2M চেক পয়েন্ট। আর একটা হচ্ছে মাইটোসিসের মেটাফেজ দশা, যেটা তোমরা পরে পড়বে, মেটাফেজ আর অ্যানাফেজ। অ্যানাফেজ দশার মাঝখানে একটা আছে চেক পয়েন্ট, সেটাকে বলা হচ্ছে এম চেক পয়েন্ট, এর নাম হচ্ছে এম চেক পয়েন্ট। তাহলে এই তিন চেক পয়েন্ট আছে, একটা হচ্ছে G1S, যার অপর নাম হচ্ছে স্টার্ট বা রেস্ট্রিকশন চেক পয়েন্ট, বলতে পারি। রেস্ট্রিক্ট করা মানে বাধা দেওয়া, অথবা স্টার্ট, যেখান থেকে কোষের প্রথম স্টার্ট হবে, তার প্রথম এক্সাম, তার প্রথম প্রস্তুতি পরীক্ষা, অর্থাৎ এস দশা ঢোকার আগে একটা তার চেক পয়েন্ট আছে, যে সে ঠিকঠাক করে সেখানে প্রোটিন এনজাইম তৈরি করেছে কিনা। তারপর হচ্ছে G2M দশা, G2M চেক পয়েন্ট, এখানে এবার চেক করবে যে সে তার কোষ বিভাজন হওয়ার আগে ঠিকঠাক করে তার প্রিপারেশন করেছে কিনা, সমস্ত কোষ রেডি হয়েছে কিনা কোষ বিভাজনে ঢোকার আগে চেক করা হবে। আর একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে এম চেক পয়েন্ট, এটা হচ্ছে মেটাফেজ আর অ্যানাফেজের মাঝখানে। আমরা যখন পড়াবো মেটাফেজটা, তখন ওখানে একটা অপশন আছে, জায়গা আছে, যেখানে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে বেম তন্তুগুলোর একটা জোড়া লাগে, বেম তন্তুগুলো সেখানে জোড়া লাগে, এবং অ্যানাফেজে কি হয়, সেই বেম তন্তুগুলো টান সৃষ্টি করে দুটো মেরুর দিকে, এবং সেন্ট্রোমিয়ার অঞ্চলটা ছেড়ে যায় এবং দুই মেরুর দিকে ক্রোমোসোমগুলো ছেড়ে যাত্রা শুরু করে। সেই ছেঁড়াটা, সেই যে সেপারেশনটা ঠিকঠাক করে হয়েছে কিনা সেটা চেক করবে এই এম চেক পয়েন্ট। তাহলে এটা খুব ডিটেলসে আছে, আমি একটু বলে রাখলাম। তাহলে এই তিনটে চেক পয়েন্ট আছে। এবার এদের কাজ কি, যদি কোনো কারণে দেখা গেল কোষটা এস দশা ঢোকার আগে তার G1 দশার সমস্ত কাজগুলো ঠিকঠাক করে রেডি করেনি, অর্থাৎ প্রোটিন এনজাইম তৈরি করেনি, কোষের সমস্ত কোষ অঙ্গাণুগুলো দ্বৈতকরণ হয়নি, ডুপ্লিকেশন হয়নি, তাহলে কি হবে, এই চেক পয়েন্টটা কোষকে আবার পাঠিয়ে দেবে একটা সুপ্ত দশায়, যেটা G1 দশার মধ্যেই রয়েছে, একটা সুপ্ত দশায় পাঠিয়ে দেবে, অর্থাৎ নিষ্ক্রিয় দশা, যেখানে কোষ কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় হয়ে যাবে, বিশ্রাম নেবে, ডরমেন্ট স্টেজ, যাকে বলা হচ্ছে G0 দশা, যেটা গ্যাপ 1 দশার মধ্যে অবস্থিত। এবং সেখানে কোষ তার প্রিপারেশন নেবে, এবং যখন সে প্রিপারেশন কমপ্লিট হবে তখন তাকে আবার ঢুকানো হবে এই দশায়। তাহলে এই দশায় আছে G1 দশায়। এখানে অনেকগুলো কোষ পাওয়া যায়, যেমন পরিণত লোহিত রক্তকণিকা, তারপর স্নায়ু কোষ, এই সমস্ত কোষগুলো রয়েছে G0 দশার মধ্যে। আবার মোস্ট প্রবাবলি পেশি কোষ বা যকৃৎ কোষ এরকম কিছু একটা আছে, সেটা রয়েছে G0 দশায়, ঠিক আছে। এবার এই চেক পয়েন্টটা হচ্ছে G2M চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট। এই চেক পয়েন্টের কাছে একটা, এখানে একটা রয়েছে চেক পয়েন্ট, যার কাজ কি, যদি এই কোষটা রেপ্লিকেশন করার পর তার G2 দশার যে কাজগুলো, অর্থাৎ প্রোটিন তৈরি, বিপাক কার্য সম্পন্ন করা, সমস্ত কিছু রেডি না করে, তাহলে কোষ এই চেক পয়েন্টটা G2M চেক পয়েন্ট এই কোষকে M দশায় প্রবেশ করতে বাধা দেবে, এবং তাকে আবার পুনরায় G2 দেখেছে ফিরিয়ে দেবে, যে যাও তুমি আবার প্রিপারেশন নাও, প্রিপারেশন নিয়ে এসো, তারপর তোমার বিভাজন হবে। আর একটা রয়েছে এই চেক পয়েন্ট, এম চেক পয়েন্ট, যেটা বললাম, যদি ঠিকঠাক করে, যদি ওই বেম তন্তুটার সঙ্গে যদি ভালো করে লিঙ্ক না লাগে সেন্ট্রোমিয়ারের, আর সেন্ট্রোমিয়ার যদি ঠিকঠাক যদি না ছেড়ে, তাহলে কোষ বিভাজন সেখানেই স্টপ হয়ে যাবে। কোষকে আবার ঠিকঠাক করে রেডি হতে হবে, তবে গিয়ে তার ফাইনাল ডিভিশন হবে। তাহলে এই চেক পয়েন্ট থাকার জন্য কি হচ্ছে, কোষ চক্রটা একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করছে, কোষের ঠিকঠাক করে বিভাজন হচ্ছে, এবং কোষের মধ্যে কোনো থাকছে না ভ্রান্তি, ভুল ভ্রান্তি থাকছে না। তাহলে এটা হচ্ছে
কোষ চক্র। এবার ফাইনাল দশাটা হচ্ছে আমার এম দশা, যেটাকে আমরা একটু দেখবো এখানে। ফাইনাল মানে বিভাজন দেখার আগে আমি একবার দেখে নেব যে এম দশাটা কি। এবার হচ্ছে এম দশা, এম দশা অর্থাৎ মাইটোটিক দশা। তাহলে এই এম দশা অর্থাৎ আসল কোষ বিভাজন দশা, এটা দুটো ভাগ, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে এই এম দশার দুটো উপদশা, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, অর্থাৎ এই দুটো দশাকে নিয়ে এম দশা সম্পন্ন হয়। তাহলে ক্যারিওকাইনেসিস আবার 4 ধরনের। যদি আমি এটা ধরি মাইটোসিস কোষ বিভাজন, তাহলে এর 4টি দশা। প্রথমটা হচ্ছে প্রোফেজ দশা, পরেরটা হচ্ছে মেটাফেজ দশা, পরেরটা হচ্ছে অ্যানাফেজ দশা, আর লাস্ট হচ্ছে টেলোফেজ দশা। প্রথমটা হচ্ছে প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। এই 4টে দশাকে নিয়ে হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা কি? ক্যারিওন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিওন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, আর কাইনেসিস কথার অর্থ হচ্ছে গতি। তাহলে যেখানে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, তাহলে একটা কোষ ভাঙবে, অর্থাৎ কোষের বিভাজন হবে, অর্থাৎ একটা কোষ থেকে দুটো কোষ সৃষ্টি হবে। তাহলে এই কোষ বিভাজন হতে গেলে কোষের মধ্যে বিভাজনটা হচ্ছে কার? নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, অর্থাৎ ক্রোমোজোমের। কোথায় থাকে ক্রোমোজোম? ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে, অর্থাৎ নিউক্লিয়াসের হচ্ছে বিভাজন প্রথমে। তাহলে প্রথমে কোষের ভাগ হওয়ার মধ্যে প্রথমে কোষের নিউক্লিয়াস ভাগ হবে, নিউক্লিয়াস ভেঙে দুটো নিউক্লিয়াস হলো, তারপর সেই নিউক্লিয়াস ভাঙার পর সাইটোপ্লাজমে ভাগ হবে, এবং সাইটোপ্লাজম ভাগ হলে একটা কোষ থেকে দুটো কোষ সৃষ্টি হয়ে যাবে। ঠিক এইভাবেই তাহলে এম দশার মধ্যে প্রথমে ঘটে নিউক্লিয়াস কোষ বিভাজন, যাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, তারপর হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম থেকে এসেছে সাইটোকাইনেসিস, অর্থাৎ তারপর হবে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে প্রথমে ঘটবে নিউক্লিয়াসের বিভাজন, তারপর ঘটবে সাইটোপ্লাজম বিভাজন, তবে কি একটা কোষের সম্পূর্ণ বিভাজন হবে। অর্থাৎ একটা কোষ থেকে একটা কোষের এর মধ্যে নিউক্লিয়াস রয়েছে, প্রথমে নিউক্লিয়াস ভেঙে কি হলো, এই কোষের মধ্যে নিউক্লিয়াসটা ভেঙে দুটো নিউক্লিয়াস হলো, এবার কি হবে, এবার ভাঙবে সাইটোপ্লাজম, অর্থাৎ ঠিক এইভাবে একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম ভাঙলো, ভেঙে দুটো আলাদা আলাদা কোষ সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ এই নিউক্লিয়াসকে নিয়ে ঘিরে কিছু সাইটোপ্লাজম, এই নিউক্লিয়াস ঘিরে কিছু সাইটোপ্লাজম। তাহলে এরকম দুটো কোষ ভাগ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার মাইটোটিক দশা, অর্থাৎ ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। তাহলে এটা আমরা পুরো কোষ চক্রটা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের পড়াবো আসল কোষ বিভাজন চ্যাপ্টার, যেটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, তো আজকে এইটুকু থাক। যদি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি বুঝতে পেরেছো, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাকে লাইক করবে এবং বেল বাটনটা প্রেস করবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমার তোমরা সহজেই দেখতে পাবে। তাহলে আজকে এটুকুই, থ্যাংক ইউ।